কলকাতার নিউ মার্কেটের হোটেলগুলো যেন মৃত্যুফাঁদ, নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, চরম ঝুঁকিতে বাংলাদেশি পর্যটকরা। ঐতিহ্যের দোহাই দিয়ে সংস্কার ছাড়াই চলছে ব্যবসা। ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা ট্রাম্পের। তেহরানের সঙ্গে লেনদেনকারী দেশকেও চরম পরিণতির হুমকি। প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত পেজেশকিয়ানের। গাজায় পুলিশ স্টেশন ও শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, প্রাণ গেল আরও 10 ফিলিস্তিনির। কূটনৈতিক আলোচনার মধ্যে আক্রমণকে নতুন যুদ্ধাপরাধ আখ্যা হামাসের। ইউক্রেনের খেরসনের রুশ হামলায় নিহত 6। রাশিয়ার তেল শোধনাগারে পাল্টা আঘাত জেলেনস্কি বাহিনীর। মস্কোকে সহায়তায় সেনা মোতায়েনের দাবি প্রত্যাখ্যান পিয়ংইয়ংয়ের। এবং ইউরোপ জুড়ে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। পর্তুগাল, স্পেন, বেলজিয়ামে আরও 6000 একর বনাঞ্চল পড়ে ছাই। সার্বিয়ায় জরুরি সহায়তা পাঠালো রাশিয়া। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় জরাজীর্ণ ভবনগুলোকে বানানো হয়েছে হোটেল। বেশিরভাগেরই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। দুর্ঘটনার সময় দ্রুত বের হওয়ার পথও সরু। আর এসব মৃত্যু ফাঁদে জীবনের ঝুঁকি নিয়ে থাকছেন মূলত বাংলাদেশি পর্যটকরাই। ঐতিহ্যবাহী ভবনের দোহাই দিয়ে সংস্কার ছাড়াই প্রশাসনের নজর এড়িয়ে চলছে ব্যবসা। অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের প্রাণহানির পর বেরিয়ে আসছে ভয়াবহ তথ্য। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মির্জা গালিব স্ট্রিটের কয়েকটা বিল্ডিং পরেই শিখা ইন আবাসিক হোটেলে যে কয়েকজন বাংলাদেশি পর্যটকের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটল, এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে শুরু করেছে যে এই হোটেল পাড়া, বাংলাদেশি অধ্যুষিত এই হোটেল পাড়ায় আবাসিক হোটেলগুলোর নিরাপত্তার ছবিটা কি। মির্জা গালিব স্ট্রিট থেকে আমরা মার্কুই স্ট্রিটের মূল সড়ক ধরে একটু এগোলেই দেখা যাচ্ছে ছোট বড় ও মাঝারি হোটেলের নাম। ব্রিটিশদের তৈরি সেই জরাজীর্ণ ভবন, আর সেখানে নতুন করে কোথাও পলেস্তারা দিয়ে, কোথাও গ্রিল জুড়ে কোনো রকমে আটকে রাখা হয়েছে এসির আউটডোর ইউনিটগুলো। সঙ্গে রয়েছে নানা রকমের সংযোগকারী তারও। খুব পরিচিত এই হোটেলটিতে গিয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থার খোঁজ নিতে গিয়ে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক মনে হয়। এরপর আমরা একটু ভেতরের দিকে যাই। সেখানে মূলত একটু কম ভাড়ার বাংলাদেশি পর্যটকেরাই থাকেন। সেই কলিন স্ট্রিটে গিয়েই চোখ চড়ক গাছ। সরু প্রবেশ পথে আবাসিক হোটেলের অভ্যর্থনা কেন্দ্রে ম্যানেজার বসে রয়েছেন, কিন্তু তিনি অগ্নি নির্বাপন দপ্তরের কোনো লাইসেন্সই দেখাতে পারলেন না। হোটেলগুলোতে যে লিফট রয়েছে সেখানে একসঙ্গে 2 জনেরও বেশি ওঠা যাবে না। তাছাড়া সেটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ওই হোটেলের আবাসিক কয়েকজন বাংলাদেশি পরে জানালেন তাদের অভিজ্ঞতার কথা। আমরা চিকিৎসার জন্য আসি, আমরা তো বাধ্য একটু কিভাবে সেভে থাকতে পারি, কিভাবে অল্প ইসে করতে পারি, চিকিৎসা ব্যয় করতে পারি। মার্কুই স্ট্রিটের আরেকটি হোটেলের ভেতরে ঢুকতে সেখানে একই অবস্থা। হোটেলের নিচে ব্যবসা করেন এমন 2 জন ভারতীয় বললেন জীবনের ঝুঁকি নিয়েই তারা সেখানে রয়েছেন। একটা ফ্ল্যাট আছে, 4টে রুম করে হোটেল করে নিয়েছে। দ্যাটস নট ডান। আশঙ্কা আছে এই যে ওয়েলগুলো, যে তারগুলো আছে, এইগুলোর থেকে একটুখানি ডেঞ্জার অবস্থা আছে। স্থানীয় ব্যবসায়ী সংগঠনের দেয়া হিসেব বলছে ওই এলাকায় প্রায় 300 ছোট বড় আবাসিক হোটেল রয়েছে, যার মূল গ্রাহক বাংলাদেশ থেকে আসা পর্যটকেরা। কিন্তু যে পর্যটকদের ঘিরে তাদের রুটি রুজি, সেখানেই এমন মৃত্যুফাঁদ কেন? এর উত্তরে সংশ্লিষ্টরা অবশ্য দায় পুরোপুরি এড়াননি। প্রশাসন এখানে যা হেল্প চাইবে আমরা করব। আগামী দিন এরকম পাওয়ার তো প্রশাসনের হাতে, পাওয়ার কিভাবে করতে হবে, একটু স্মুথ এদেরও দিতে হবে। হোটেল আলাদাদের স্যাক্রিফাইস করতে হবে। আর হাত কুটিয়ে বসে থাকলে এইভাবে না তো মানুষের প্রাণের পর প্রাণ চলে যাবে। আমরা আগেই একটা ঘটনা ঘটাতে যৌথ টিম যাকে গঠিত করেছি। এবার আমরা একটা পুরো ইন্সপেকশন অডিট করছি গোটা এমসি এরিয়াতে, কেননা এরকম ঘটনা বারবার ঘটাটা ঠিক নেই। আমাদের আইনের বিভিন্ন প্রভিশনসগুলোকে এবার স্ট্রিক্টলি এনফোর্স করার
রাস্তায় আছে। পুরনো ও হেরিটেজ ভবন হওয়ায় মূল কাঠামোগত পরিবর্তন বা সংস্কার করা কঠিন এমন অজুহাতে দীর্ঘদিন ধরেই প্রশাসনের নজর এড়িয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন কেউ কেউ। তবে 19শে আগস্ট কলকাতায় এই বাংলাদেশি হোটেল পল্লীতে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটল তার দায় আসলে কে নেবে এমন প্রশ্ন করছেন অনেকেই। এই অবস্থায় বাংলাদেশি পর্যটকরা এখানে কতটা নিরাপদ সেটি নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠছে। মধ্য কলকাতার এই কিড স্টেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে লেনদেনকারী দেশকেও চরম অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও এমন হুমকির আগে ইরানের সঙ্গে ফের আলোচনা শুরুর ইঙ্গিত দেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধান বের করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে কঠোর ও বিধ্বংসী অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে যে কোনো ধরনের বাণিজ্য বা লেনদেনকারী দেশকেও চরম অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে। একই সঙ্গে অবৈধ তেল পাচার ও অর্থ সরবরাহ বন্ধে মিত্রদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে দেশটির সঙ্গে আলোচনার বিষয়ে নিজের অবস্থান পরিবর্তন করেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ইঙ্গিত দিয়ে জানান, যে কোনো সময় ইরানের সঙ্গে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র, তবে শর্ত একটাই, পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না তেহরান। ওয়াশিংটনের এই অবস্থানের বিপরীতে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার বার্তা দিয়েছে তেহরান। নিজেদের সশস্ত্র বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার মন্ত্রিসভাকে জানান, দেশের সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তা মেটাতে এবং সামরিক সক্ষমতা বাড়াতে সরকার সব ধরনের সহায়তা বজায় রাখবে। সামরিক শক্তি নিশ্চিত করতে দেশের সব নির্বাহী বিভাগকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি তীব্র সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরাকের প্রেসিডেন্টের সাথে বৈঠকে তিনি অভিযোগ করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের সম্পদ লুট করতেই আমেরিকানরা প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই অঞ্চলে সবচেয়ে বড় সমস্যার মূল কারণও যুক্তরাষ্ট্র বলেও দাবি তার। যুক্তরাষ্ট্র ইরান মুখোমুখি অবস্থানের মধ্যেই চলছে সংঘাত বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা। সেই লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির। সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দুজনের কথা হয় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে গত জুনে ইরান যুক্তরাষ্ট্র স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হলেও তেহরানের জব্দকৃত অর্থ এখনও অবমুক্ত করা হয়নি বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তেল ও কর রাজস্ব কমে যাওয়ায় দেশটির অর্থনীতি সংকটে পড়েছে বলেও জানান তিনি। শাফিনা সুলতানা, সময় সংবাদ। মালাক্কা প্রণালী পেরিয়ে ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। এই বিমানবাহী রণতরীটি ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে দায়িত্ব নিতে ওই অঞ্চলের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। তার দাবি, জর্জ ওয়াশিংটনের এই মোতায়েন আগে থেকেই পরিকল্পিত ছিল। এদিকে আব্রাহাম লিঙ্কনে নাবিকদের মনোবল কমে যাওয়া এবং আত্মহত্যার চেষ্টার খবর প্রকাশের পর রণতরীটির পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। তবে এসব প্রতিবেদনকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত বলে দাবি করেছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। গাজায় পুলিশ স্টেশন ও নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও শিশুও রয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে একে নতুন যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে হামাস। এদিকে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ফিলিস্তিনি শিশু হিন্দ রজব হত্যাকাণ্ডের 2 বছর পর আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে আনুষ্ঠানিকভাবে অপরাধ তদন্তের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজা সিটির কেন্দ্রস্থলে পুলিশ স্টেশনে বুধবার ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে পুলিশ কর্মকর্তা সহ কয়েকজন প্রাণ হারান, আহত হন বেশ কয়েকজন। একই দিন নুসেইরাত শরণার্থী শিবিরে আলাদা আরেকটি হামলায় প্রাণ গেছে ফিলিস্তিনির। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আক্রমণকে নৃশংস গণহত্যা হিসেবে উল্লেখ করে জানিয়েছে, ফিলিস্তিনি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই ইচ্ছা করে পুলিশ বাহিনীকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ইসরায়েলি এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে হামাস। এক বিবৃতিতে সংগঠনটি একে নতুন যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে
ইসরায়েলের তোলা প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে হামলা সংক্রান্ত দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। হামাস অভিযোগ করে বলেছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনারের সফরের পরপরই এই হামলা চালানো হয়েছে, যা গাজায় পুনরায় গণহত্যা শুরু করা এবং মধ্যস্থতাকারীদের চুক্তি বানচালের ষড়যন্ত্র। অন্যদিকে বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়া 5 বছরের শিশু হিন্দ রজব হত্যাকাণ্ডের 2 বছরেরও বেশি সময় পর অবশেষে আনুষ্ঠানিকভাবে একটি ফৌজদারি তদন্তের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। 2024 সালের জানুয়ারিতে গাজা সিটি থেকে পালিয়ে যাওয়ার সময় পরিবারসহ গাড়িতে 3 শতাধিক গুলিবর্ষণ করেছিল ইসরায়েলি বাহিনী। এতে গাড়ির ভেতরে আটকা পড়ে স্বজনদের লাশের পাশে তিলে তিলে মারা যায় অবুঝ শিশুটি। তবে এই তদন্ত কোনো বিচার নিশ্চিত করবে না বলে সংশয় প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউক্রেনের খেরসনে রুশ হামলায় 6 বেসামরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 5 জন। জবাবে জাপোরিজিয়ায় আঘাত এনেছে জেলেনস্কি বাহিনী। এছাড়া হামলা হয়েছে রুশ তেল শোধনাগারেও। পাল্টাপাল্টি হামলার মধ্যেই শতাধিক বন্দি বিনিময় করেছে রাশিয়া ইউক্রেন। রাশিয়ার হয়ে লড়াই করতে অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়টি নাকচ করেছে উত্তর কোরিয়া। এমন পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধকালীন নির্বাচনের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান। বুধবার খেরসনে পুতিন বাহিনীর হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। কিয়েভের দাবি, রুশ সেনারা বেসামরিক যান লক্ষ্য করে এই হামলা চালায়। নিহত ও আহতরা সবাই বাসের সাধারণ যাত্রী বলেও দাবি তাদের। পাল্টা আঘাত এনেছে ইউক্রেনও। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরকারি পরিবহনের একটি স্টপে হামলা চালায় জেলেনস্কি বাহিনী। এতে হতাহতের ঘটনাও ঘটে। ড্রোন হামলায় উফা শহরের একটি তেল শোধনাগারও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। দুপক্ষের মধ্যে সম্মুখ লড়াই অব্যাহত আছে। ইউক্রেনীয় সরকারের কর্মকর্তাদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, ফ্রন্ট লাইনে রুশ ও ইউক্রেনের সেনাদের মধ্যে গত একদিনে প্রায় 250 স্থানে সংঘাত হয়েছে। এতে অনেক সেনা হতাহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। যুদ্ধের এমন উত্তাল পরিস্থিতির মাঝেই ফের বন্দি বিনিময় করেছে রাশিয়া ইউক্রেন। বুধবার উভয় পক্ষ 107 জন করে বন্দি বিনিময় করে। কূটনৈতিক পর্যায়ে আলোচনার ফলে এ ধরনের বন্দি বিনিময় হলেও সংঘাত বন্ধে শান্তি চুক্তির জন্য দুপক্ষের মধ্যে এখনও চরম মতপার্থক্য রয়ে গেছে। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার হয়ে লড়তে উত্তর কোরিয়া সেনা মোতায়েন করছে ইউক্রেনের করা সাম্প্রতিক এমন দাবি উড়িয়ে দিয়েছে পিয়ংইয়ং। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন বলেন, কিয়েভের এমন দাবির কোনো ভিত্তি নেই। এদিকে ইউক্রেনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভের এক ভিডিও বার্তা ঘিরে উত্তপ্ত হয়েছে দেশটির রাজনৈতিক অঙ্গন। ভিডিও বার্তায় তিনি যুদ্ধকালীন নির্বাচনের আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ফেদোরভের এমন বার্তা ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে। ফেদোরভকে বরখাস্তের পর বুধবার নতুন প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দিয়েছে ইউক্রেন। শাফিনা সুলতানা, সময় সংবাদ। ড্রোন হামলা থেকে সন্ত্রাসী মোকাবিলা, আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতা নিয়ে দক্ষিণ কোরিয়ায় চলছে বিশেষ মহড়া। বেসামরিক নাগরিক থেকে সেনা ও সরকারি কর্মকর্তারা একসঙ্গে অনুশীলন করছেন জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল। এতে অংশ নেন 2 শতাধিক মানুষ। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরিসর কমানোর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। ভবনের সামনে হঠাৎ ড্রোন থেকে ফেলা হলো একটি বাক্স। সন্দেহজনক বস্তু ঘিরে সতর্ক অবস্থানে সেনা সদস্যরা। জ্যামিং ডিভাইস দিয়ে ভূপাতিত করা হলো ড্রোন। এরপর বিস্ফোরক নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ পরীক্ষা করলেন বাক্সটি। দক্ষিণ কোরিয়ার সংপা জেলা কার্যালয়ের নেতৃত্বে আয়োজিত এই মহড়ায় অংশ নেন 2 শতাধিক বেসামরিক, সরকারি ও সামরিক কর্মকর্তা। মূল লক্ষ্য, বেসামরিক স্থাপনায় ড্রোন হামলা হলে কিভাবে দ্রুত সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায়। শুধু ড্রোন হামলা নয়, সন্ত্রাসী মোকাবিলারও অনুশীলন চলে মহড়ায়। রোবট কুকুরকে সঙ্গে নিয়ে ভূগর্ভস্থ পার্কিংয়ে ঢোকেন সেনা সদস্যরা। সেখানে মহড়ায় সন্ত্রাসীর ভূমিকায় থাকা ব্যক্তিকে আটক করা হয়। একই সঙ্গে বেসামরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের ভূমিকারও অনুশীলন করা হয়। সংপা জেলার মেয়র সো কাংসুক বলেন, আধুনিক যুদ্ধে এখন আর স্পষ্ট কোনো সম্মুখ সারি নেই। ইউক্রেন যুদ্ধেও এর প্রমাণ মিলেছে। তাই বেসামরিক, সরকারি ও সামরিক বাহিনী যৌথভাবে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো জরুরি। তবে এবার 11 দিন থেকে 5 দিন করা হয়েছে উলচি ফ্রিডম শিল্ডের পরিসর। 11 দিনের এই মহড়া শুরুর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে মহড়ার পরিসর কমানোর নির্দেশ দেন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ভালো সম্পর্কের কারণে এমন সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে। ইরান ইস্যুতে দক্ষিণ কোরিয়ার অবস্থান নিয়েও অসন্তোষ জানিয়েছেন ট্রাম্প। ফারদিন মাঝার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ব্রাজিলে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে 23 জন নিহত, আহত আরও 5। কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 7 জনের প্রাণহানি। দুর্ঘটনার কারণ জানতে তদন্তে কর্তৃপক্ষ। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল পরিস্থিতি। পর্তুগাল, স্পেন, বেলজিয়ামে বনাঞ্চল পুড়ে ছাই হওয়ার পাশাপাশি লোকালয়ে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা, দমকল কর্মী ও অগ্নি নির্বাপক বিমান মোতায়েন করা হয়েছে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সহায়তায় চলছে আগুন নেভানোর মরিয়া চেষ্টা। দাবানলে জ্বলছে পর্তুগালের উত্তরাঞ্চল। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। আরুকা ও তোরে দে মনকোরভোতে আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত শত শত দমকল কর্মী। এই দুই এলাকায় আগুন নেভাতে মোতায়েন ছিলেন 1000-এরও বেশি জরুরি কর্মী। কাজে লাগানো হয় শত শত যানবাহন ও একাধিক অগ্নি নির্বাপক বিমানকে। আরুকায় আগুনে পুড়ে গেছে প্রায় 3000 হেক্টর এলাকা। তোরেদো মনকোরভোতে ক্ষতিগ্রস্ত আরও 700 হেক্টর। স্পেনের মাদ্রিদ ও কাসেরেসে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কাসেরেস এলাকায় অন্তত 2200 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটা স্থাপনা পুড়ে গেছে। অন্যদিকে মাদ্রিদের পশ্চিমাঞ্চলে নতুন করে আগুন দেখা দেয়ায় জরুরি ভিত্তিতে 5টি বিমান ও ডজনখানেক পদাতিক ইউনিট মোতায়েন করেছে প্রশাসন। টানা দাবদাহে ইউরোপের এই ভূমধ্যসাগরীয় দেশটি চলতি মৌসুমে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি। বেলজিয়ামে 1 শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকল কর্মী ও জরুরি দল। জীবনের ঝুঁকি নিয়ে রাতভর অভিযান চালিয়েছেন তারা। তবে দুর্গম জলাভূমি, পাইন বন ও শুকনো গাছপালার কারণে আগুন নিয়ন্ত্রণে বড় বাধার মুখে পড়তে হয় তাদের। বাতাস ও বৃষ্টির কারণে ব্যাহত হয় আকাশপথে পানি ছেটানোর কাজও। সীমান্ত পেরিয়ে ফ্রান্সের পূর্বাঞ্চল পর্যন্ত আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী এলাকার কিছু বাসিন্দাকে সরিয়েও নেওয়া হয়েছে। এদিকে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে সহায়তার হাত বাড়িয়েছে বিভিন্ন দেশ। এরই মধ্যে সার্বিয়ায় পৌঁছেছে রাশিয়ার জরুরি সহায়তা। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় জরুরি বাহিনীর সঙ্গে মিলে কাজ করবেন তারা। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ দাবদাহ, শুষ্ক হয়ে থাকা মাটি ও তীব্র বাতাসের কারণে এবারের দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে, যার কারণে শুধু আগুন নেভানো নয়, নতুন করে আগুনের শুরু হওয়া ঠেকানো এখন বড় চ্যালেঞ্জ। ভারতের পশ্চিমবঙ্গে মসজিদ বা মন্দির থেকে মাইক খুলে নেয়ার ইস্যুতে বড় সিদ্ধান্ত দিয়েছেন রাজ্যটির আদালত। পুলিশের মৌখিক নির্দেশের ভিত্তিতে ধর্মীয় উপাসনালয় থেকে মাইক না খোলার রায় দেওয়া হয়েছে। একই সঙ্গে জনস্বার্থ মামলাও খারিজ করে দিয়েছেন আদালত। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। সম্প্রতি শব্দদূষণ নিয়ন্ত্রণে ভারতের পশ্চিমবঙ্গের ধর্মীয় স্থান থেকে 5000-এর বেশি মাইক সরিয়ে নেয় রাজ্য সরকার। এর মধ্যে মসজিদ থেকে সরানো হয় 4000-এরও বেশি। স্থানীয় সময় মঙ্গলবার এ বিষয়ে বড় সিদ্ধান্ত দিয়েছেন রাজ্যটির আদালত। পশ্চিমবঙ্গ পুলিশের মৌখিক নির্দেশে মসজিদ থেকে মাইক না সরানোর রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে জনস্বার্থ মামলাটি খারিজ করে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মামলায় অভিযোগ করা হয়েছিল লিখিত নোটিশ ছাড়াই পুলিশের মৌখিক নির্দেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদ থেকে লাউডস্পিকার খুলে নেওয়া হচ্ছে। আদালতে এদিন রাজ্যের পক্ষে যুক্তি ছিল সংবাদ মাধ্যমে প্রতিবেদন এবং মৌখিক অভিযোগের ভিত্তিতেই মামলাটি করা হয়েছে। মামলাকারীর আইনজীবীর পাল্টা প্রশ্ন ছিল শব্দের মাত্রা মাপার উপযুক্ত যন্ত্র এবং প্রশিক্ষিত কর্মী ছাড়া পুলিশ কিভাবে ঠিক করলো যে কোন মাইক শব্দবিধি ভেঙেছে। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত মামলা খারিজ করে দেন। তবে মৌখিক পুলিশি নির্দেশ মানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য নন, সেই বিষয়টিও স্পষ্ট করে দেন আদালত। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ফের আইনি জটিলতায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। শিশুদের যোগাযোগ মাধ্যমে আসক্ত করার অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা। প্রমাণিত হলে গুনতে হবে $1.4 ট্রিলিয়ন। ব্রাজিলে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 23 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন।
পুলিশ জানায় নিহতদের বেশিরভাগই বাসের যাত্রী। এ ঘটনায় ট্রাক চালকও নিহত হয়েছেন। বাসটি ইমবি তুভা পৌর স্বাস্থ্য বিভাগের ছিল। দুর্ঘটনার সময় পারানা প্রদেশের রাজধানী কুরিতিবা অঞ্চলের হাসপাতালগুলোর দিকে যাচ্ছিল বাসটি। হতাহতের ঘটনায় 2 দিনের সরকারি শোক ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কেনিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 6 পর্যটক ও পাইলট সহ 7 জন নিহত হয়েছেন। বুধবার রাজধানী নাইরোবি থেকে প্রায় 270 কিলোমিটার উত্তরে সাম্বুরু কাউন্টির মাউন্ট ওলো লোকওয়েতে এই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায় হেলিকপ্টারটিতে থাকা 7 জনই মারা গেছেন। নিহত 6 জন পর্যটকের পরিচয় ও জাতীয়তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে প্রাণ হারিয়েছে প্রায় 2400 জন। আক্রান্ত হয়েছেন 5000-এর বেশি মানুষ। বিশ্লেষকদের মতে বর্তমান ইবোলা প্রাদুর্ভাবের জন্য দায়ী বুন্দিবুগিও নামক ভাইরাস। 2007 সালে উগান্ডায় প্রথম শনাক্ত হওয়া এই ভাইরাসের এখনও কোনো অনুমোদিত ভ্যাকসিন নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা করেছে, এখনই জরুরি পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। কঙ্গোতে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা। মাত্র 3 মাসেই প্রাণ হারিয়েছে 2300-এরও বেশি মানুষ, যা কিনা ছাড়িয়েছে 2018 থেকে 20 সালের অতীত রেকর্ডও। বর্তমান ইবোলা প্রাদুর্ভাবের জন্য দায়ী বুন্দেগীয় ভাইরাস। এটি ইবোলার একটি বিরল ধরন। 2007 সালে উগান্ডায় প্রথম শনাক্ত হয় এই ভাইরাস। জাইর প্রজাতির ইবোলার বিরুদ্ধে ভ্যাকসিন ও কিছু চিকিৎসা থাকলেও বুন্দেগীয় ভাইরাসের জন্য এখনও কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা নেই। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসার পাশাপাশি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সংঘাত। ইতুরি প্রদেশে দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীগুলোর লড়াই চলছে। খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতের কারণে অনেক এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। আক্রান্ত এলাকা থেকে মানুষের অনিয়ন্ত্রিত চলাচলও ছড়িয়ে দিচ্ছে ইবোলা সংক্রমণ। অসুস্থ ব্যক্তি এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ায় সংক্রমণ হচ্ছে ভাইরাস। অন্যদিকে প্রাদুর্ভাবের শুরুর দিকে ইতুরিতে পর্যাপ্ত পরীক্ষাগারও ছিল না। প্রদেশের বাইরে থাকা ল্যাবের ওপর নির্ভর করায় রোগ শনাক্ত ও নিশ্চিতে সময় লেগেছে। বর্তমানে ইতুরি প্রদেশে 12টিরও বেশি পরীক্ষাগার চালু হয়েছে। তবে স্বাস্থ্যকর্মীদের সামনে এখনও বড় চ্যালেঞ্জ নিরাপত্তাহীনতা এবং দুর্গম এলাকায় পৌঁছানোর সীমাবদ্ধতা। ইশিতা আক্তার, সময় সংবাদ। শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত করার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের 4 অঙ্গরাজ্য। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি ফেডারেল আদালতে এ নিয়ে বিচার শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানটিকে গুনতে হবে $1.4 ট্রিলিয়ন, যা কিনা মেটার প্রায় পুরো বাজার মূল্যের সমান। অভিযোগকারীদের দাবি, শিশুদের সুরক্ষা আইন ভেঙে এবং অপ্রাপ্তবয়স্কদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করেছে প্রতিষ্ঠানটি। মামলায় হেরে গেলে ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রমেও স্থায়ী পরিবর্তন আনার নির্দেশ আসতে পারে। প্রথমবারের মতো অরবিটাল শ্রেণীর রকেটের বুস্টার সফলভাবে অবতরণ করেছে চীনা বেসরকারি প্রতিষ্ঠান ল্যান্ড স্পেস। এতে মহাকাশ যাত্রার খরচ কমানোর পাশাপাশি স্পেস এক্সের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়ে গেল চীন। রকেটটি দংফেং কমার্শিয়াল স্পেস ইনোভেশন পাইলট জোন থেকে উৎক্ষেপণের পর নির্ধারিত স্থানে ফিরে আসে। 9টি ইঞ্জিনযুক্ত প্রথম অংশটি উৎক্ষেপণের স্থল থেকে প্রায় 390 কিলোমিটার দূরে সফলভাবে অবতরণ করে। এতে বিনিয়োগকারীদের আস্থা বাড়তে পারে। এদিকে সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রযুক্তি নির্ভর স্টার মার্কেটে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে ল্যান্ড স্পেস। আইপিওর মাধ্যমে $1.11 বিলিয়ন সংগ্রহ করে পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তি ও উৎক্ষেপণ সেবা সম্প্রসারণ করতে চায় প্রতিষ্ঠানটি। বিশ্বের সবচেয়ে বড় মানবাকৃতি রোবট নির্মাণকারী চীনা কোম্পানি ইউনিট্রি রোবোটিক্স শেয়ার বাজারে যাত্রা শুরু করেছে। বুধবার দেশটির সাংহাইয়ের শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় প্রতিষ্ঠানটি। লেনদেনের শুরুতেই কোম্পানিটির শেয়ারের দাম 600% বেশি বেড়ে যায়। শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ায় সাধারণ মানুষ ও বিনিয়োগকারীরা এখন এই কোম্পানির শেয়ার সহজেই কিনতে পারছেন। তাই প্রতিষ্ঠানটি শেয়ার বাজারে আসাকে রোবট শিল্পের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
যদিও প্রাথমিক গণপ্রস্তাবে কোম্পানিটির শেয়ার 1100 ইউয়ানে লেনদেন শুরু হয়, পরে কিছুটা কমে শেয়ারটির দাম প্রায় 900 ইউয়ানে নেমে আসে। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়েছে কুয়েতের ক্ষুদ্র ব্যবসার উপর। ক্রেতা সংকটে ব্যবসা বাণিজ্যে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন এসব ব্যবসায়ীরা। এতে ভুক্তভোগী প্রবাসী ব্যবসায়ীরাও। বিমান চলাচল স্বাভাবিক না হওয়ায় বাড়ছে টিকিটের দামও। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী অস্থিরতার প্রভাব পড়েছে অঞ্চলটির প্রায় সব দেশেই। কুয়েতে মানুষের স্বাভাবিক জীবনযাপনে দেখা দিয়েছে স্থবিরতা। একই সঙ্গে আয় কমে যাওয়ায় ক্রয় ক্ষমতা কমেছে অনেকের। ক্রেতা সংকটে পড়েছেন দেশটির ক্ষুদ্র প্রবাসী ব্যবসায়ীরা। কুয়েতের বিভিন্ন এলাকায় প্রবাসীদের পরিচালিত ছোট ব্যবসাগুলোতে এর প্রভাব স্পষ্ট। পোশাক, কসমেটিক্স, মোবাইল অ্যাক্সেসরিজ, রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসায় আগের তুলনায় ক্রেতা উপস্থিতি কমেছে বলে জানান ব্যবসায়ীরা। তারা বলছেন, প্রবাসীদের আয় ব্যয়ের উপর যুদ্ধ পরিস্থিতির পরোক্ষ প্রভাব পড়ায় অনেকে এখন অতিরিক্ত খরচ এড়িয়ে চলছেন। বিমান চলাচলেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে এখনো অনেক এয়ারলাইন্স পুরোপুরি স্বাভাবিক সূচিতে ফেরেনি। কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত বা সীমিত রেখেছে, আবার অনেক রুটে আগের তুলনায় কম ফ্লাইট পরিচালিত হচ্ছে। সীমিত আসনের কারণে বিভিন্ন গন্তব্যের টিকিটের দাম বেড়ে যাওয়ায় চাপ তৈরি হয়েছে। যুদ্ধের কারণে আমাদের ব্যবসা খুবই একটু মন্দাভাব। এখন তো যুদ্ধ চলে গেছে, এখন আশা করতেছি যে সামনে ইনশাল্লাহ ভালো হবে, এই আশায় আছি আর কি। এখন একটু মার্কেটের অবস্থা খারাপ, কিন্তু আগে কি হয় দেখা যাক, ইনশাআল্লাহ যদি আগে কিছু ভালো হয় ওই আশায় আমরা আছি। বর্তমানে পরিস্থিতি বেশি ভালো না। এক হলো যুদ্ধ পরিস্থিতি, আবার হলো ফ্লাইট অফ, এখনো সবগুলো ফ্লাইট চালু হয় নাই, মানুষ আসা যাওয়া করতে পারে না, এর জন্য ব্যবসা অনেক ডাউন। ইরান ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া অনিশ্চয়তার প্রভাব সব ক্ষেত্রেই অনুভূত হচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতা ফিরে না এলে ক্ষুদ্র ব্যবসায়ীদের এই সংকট সহজে কাটবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটসে ও লেভেল 3 পরীক্ষার ফল প্রকাশের দিন ছিল উৎসব মুখর। অসাধারণ ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থী, পরিবার ও শিক্ষকরা। বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পুরো কমিউনিটি। কাঙ্ক্ষিত ফল অর্জন করে তরুণরা এখন নতুন স্বপ্ন নিয়ে এগোচ্ছেন বিশ্ববিদ্যালয় জীবনের দিকে। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। যুক্তরাজ্যে বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের স্কুল ও কলেজগুলোতে এ লেভেলের ফল প্রকাশের দিন সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। কাঙ্ক্ষিত ফলাফল পেতে শিক্ষার্থীরা জড়ো হন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষার্থীদের এই সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা। এ বছরও দারুণ ফল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বাংলাদেশি বংশোদ্ভূত ইব্রাহিম, সিয়ানা, তানিশা ও ইফতেখার সহ অনেক শিক্ষার্থী যুক্তরাজ্যের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ নিশ্চিত করেছেন। I didn't really expect to get this high, and I finally get into my dream university, so I'm really excited about that. I study history, art and maths, and I'm hopefully going to read architecture at uni in 27. So this year I'm taking a gap year. I'm actually very happy with my grades, and in the future I want to go uni. I want to study liberal arts in Birkbeck. I'd like to thank my teachers and everyone in this institution that helped me out to achieve these grades. একই রকম আনন্দঘন পরিবেশ দেখা গেছে সেন্ট পলস ওয়ে ট্রাস্ট স্কুলেও। সেখানে ফলাফল সংগ্রহ করতে আসা শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর ফয়সাল আহমেদ। শিক্ষার্থীদের এমন ধারাবাহিকভাবে সফল হওয়ায় গর্ব প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষকরাও। তারা big universities as I studying chemical engineering, maths and other subjects. So well done to all the students and well done to the families, the school, the teachers, all the staff that helped them achieve this achievement. We're really pleased this year, as always, with the incredible performance of our students, their hard work, their resilience and the support that they've received from all the teachers, from their families and from the wider community has translated into a fantastic set of results. টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানও ফল প্রত্যাশীদের সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন ও ভবিষ্যৎ ক্যারিয়ারের পথে এখন নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন টাওয়ার হ্যামলেটসের তরুণরা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে আইন বিরোধী উস্কানিমূলক পোস্ট শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় আইন পরিপন্থী কোনো তথ্য প্রচারের কারণে প্রবাসীরা যেন আইনি জটিলতায় না পড়েন তা নিশ্চিত করতেই এই জনসচেতনতামূলক সতর্কবার্তা। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু অন্য একটা দেশে আছি। এই অন্য দেশে থাকা অবস্থায় আমাদের কিন্তু সেই দেশের আইন কানুনকে আমাদের সবসময় কিন্তু দেখতে হবে যে আমরা যেন সেই দেশের আইন কানুন মেনে চলি। সেই দেশের যে বিষয়গুলো হচ্ছে ওই দেশের সংস্কৃতির সাথে যায়, ওই দেশের খাদ্যাভ্যাসের সাথে যায়, ওই দেশের এবং ছোট্ট একটা কথোপকথনের সাথে যায়, ওগুলোকে আমরা একটু সিরিয়াসলিভাবে দেখব, আমরা একটু ওই দেশের আইন কানুনগুলোকে মেনে চলবো। 6 বছর পর আবারও ব্রিটেনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। তবে রাজপরিবারের কোনো দায়িত্বে বা সক্রিয় সদস্য হিসেবে আর ফিরছেন না তারা, বরং সাধারণ নাগরিক হিসেবেই যুক্তরাজ্যে থাকবেন এই দম্পতি। পিপল ম্যাগাজিন ও ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ জানিয়েছে দীর্ঘ সময়ের জন্য ব্রিটেনে থাকার পরিকল্পনা রয়েছে হ্যারি মেগানের। তাদের 2 সন্তান আর্চি ও লিলিবেট আগামী সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের একটি স্কুলেই লেখাপড়া শুরু করতে যাচ্ছে। এ বিষয়ে হ্যারির মুখপাত্র কিংবা বাকিংহাম প্যালেস কোনো মন্তব্য করেনি। তবে দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমের প্রতিবেদনটি সঠিক বলে নিশ্চিত করেছে। 2020 সালের মার্চে রাজপরিবারের দায়িত্ব থেকে সরে যুক্তরাষ্ট্রে চলে যান প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। কানাডার বিভিন্ন পণ্যের উপর নতুন করে আরোপিত 50% শুল্ক 3 দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প একথা জানান। 2 দেশ একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। চুক্তির নথিপত্র চূড়ান্ত হওয়ার শর্তে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে একটি সমঝোতা হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রায় $20 বিলিয়ন বা 28 বিলিয়ন কানাডিয়ান ডলারের কানাডীয় পণ্যের উপর এই শুল্ক কার্যকর হওয়ার 2 ঘন্টারও কম সময় আগে ট্রাম্প এই ঘোষণা দেন। চোখে আলো নেই, তবু প্রযুক্তির সহায়তায় চোখের সামনেই যেন জীবন্ত হয়ে উঠছে পৃথিবী। কৃত্রিম বুদ্ধিমত্তার স্ক্রাইব মি অ্যাপে চারপাশের দৃশ্য শুনে দেখছেন দৃষ্টিহীন মানুষ। কেনিয়ার সাফারিতে প্রাণীদের বর্ণনা শুনে প্রথমবার দেখার অনুভূতি পেলেন 16 বছরের কারেন। দৃষ্টিহীন ভাই বোনের হাত ধরে অসম্ভবকেও সম্ভব করার গল্প এখন প্রযুক্তির হাত ধরে। দৃষ্টি শক্তি নেই, কিন্তু প্রযুক্তির সহায়তায় যেন চোখের সামনে ভেসে উঠছে চারপাশের পৃথিবী। কেনিয়ার সাফারিতে গিয়ে 16 বছর বয়সী দৃষ্টিহীন কারেন মোরাদ অনুভব করেন তিনি যেন সত্যি দেখতে পাচ্ছেন। আর এই অভিজ্ঞতার পেছনে রয়েছে তারই ভাই মার্ক মোরাদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অ্যাপ স্ক্রাইব মি। কায়রোর বাসিন্দা মার্ক মোরাদ জন্ম থেকে দৃষ্টিহীন ছিলেন না। 2018 সালে 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় হঠাৎ তার দৃষ্টিশক্তি কমতে শুরু করে। একের পর এক চিকিৎসকের শরণাপন্ন হয়েও কারণ মিলছিল না তার। পরে জানা যায় বিরল ও নিরাময় অযোগ্য এক অপটিক নার্ভের সমস্যায় আক্রান্ত তিনি। প্রায় 3 বছর ধরে ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে 2021 সালের শেষ দিকে পুরোপুরি অন্ধ হয়ে যান মার্ক। মার্কের দৃষ্টিশক্তি হারানোর পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তার পড়াশোনা, বিশেষ করে পদার্থবিজ্ঞান ও রসায়নের চার্ট, ছবি, ডায়াগ্রাম কিংবা সমীকরণ বুঝতে প্রচলিত স্ক্রিন রিডার কোনো সহায়তা করছিল না। আর এর সমাধান খুঁজতে নিজেই প্রোগ্রামিং শেখা শুরু করেন মার্ক। ইউটিউবে টিউটোরিয়াল দেখে কোডিং শিখে 2023 সালের মধ্যে তৈরি করেন অ্যাপ স্ক্রাইব মি। শুরুতে কোনো ফাইল আপলোড করলে অ্যাপটি তার লেখা পড়ে শোনাতো এবং ছবির বর্ণনা দিত। পরে এতে যুক্ত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন মোবাইলের ক্যামেরা দিয়ে আশপাশের দৃশ্য সম্পর্কে প্রশ্ন করলেও তাৎক্ষণিক উত্তর দিতে পারে অ্যাপটি। বর্তমানে 20টি ভাষায় কাজ করে স্ক্রাইব মি অ্যাপ, আর এটি যুক্ত হয়েছে মেটার স্মার্ট গ্লাসের সঙ্গেও। أول مرة ظبطت فيها التجربة بتاعت سكرايب مي على النضارة। স্মার্ট গ্লাসে স্ক্রাইব মি ব্যবহারের অভিজ্ঞতা অনেকটা এমন যে সবসময় একজন মানুষ পাশে আছে যিনি চারপাশ দেখে সবকিছু বুঝিয়ে দেন। এতে হাতে মোবাইল ধরে রাখার প্রয়োজন হয় না। দৃষ্টিহীন ব্যক্তি এক হাতে লাঠি ব্যবহার করেই চলাফেরা করতে পারে। انك تستعمل النضارة وكل حاجة تتوصف عن طريق النضارة.
এই প্রযুক্তির সবচেয়ে আবেগঘন অভিজ্ঞতা হয়েছে মার্কের বোন কারেনের। 5 বছর আগে দৃষ্টিশক্তি হারানো কারেন গত জুনে কেনিয়ায় পরিবারের সঙ্গে সাফারিতে যান। মেটার স্মার্ট গ্লাসে স্ক্রাইব মি চালু করতে একে একে শুনতে পান চারপাশের প্রাণীদের বর্ণনা, কি রঙের, কোথায় আছে, কত দূরে, কি করছে, এমনকি কয়টি প্রাণী রয়েছে। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি সত্যি দেখতে পাচ্ছি। যে অভিজ্ঞতা এক সময় অসম্ভব মনে হতো, প্রযুক্তির সহায়তায় সেটি এখন বাস্তব মনে হয়। এদিকে মার্কের বাবা মরাদ সেটকির কাছে সন্তানদের এই যাত্রা যেন স্বপ্ন সত্যি হওয়ার গল্প। 4 বছর আগেও যদি কেউ বলতো আমার ছেলে মেয়ে এতদূর এগিয়ে যাবে, আমি বিশ্বাস করতাম না। এখন আমি উপলব্ধি করছি স্বপ্ন বড় হয়, আর আমার পরিবারে এখন অসম্ভব শব্দটিও বলা বন্ধ করে দিয়েছি। দৃষ্টিশক্তি হারানো 2 ভাই বোনের জীবনে এই প্রযুক্তি শুধু সহায়ক একটি যন্ত্র নয়, বরং অদেখা পৃথিবীকে নতুনভাবে অনুভব করার একটি পথ। আর মার্কেট তৈরি স্ক্রাইব মি সেই পথেই দৃষ্টিহীন মানুষের জন্য খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। লিয়ানা শারমিন, সময় সংবাদ। চীনের ইউনান প্রদেশের ঐতিহ্যবাহী নৃত্যে মুগ্ধ নেট দুনিয়া। প্রথম ইউনান সুপার লিগের সমাপনী অনুষ্ঠানে ছুরি নৃত্যের ব্যতিক্রমী পরিবেশনা দিয়ে লাখো দর্শকের নজর কেড়েছেন নৃত্যশিল্পী ইউয়ান শিপিং। ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নতুন আঙ্গিকে তুলে ধরাই যার লক্ষ্য। হাতে ছুরি নিয়ে নৃত্যের ছন্দে মাতোয়ারা, কখনো দ্রুত কখনো নিখুঁত কৌশলে এভাবেই ঐতিহ্যবাহী জিংপো নৃত্য পরিবেশন করছেন চীনের ইউনান প্রদেশের নৃত্যশিল্পী ইউয়ান শিপিং। জুলাইয়ে প্রথম ইউনান সুপার লিগের সমাপনী অনুষ্ঠানে তার এই পরিবেশনা নজর কাড়ে দর্শকদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ছুরি নৃত্যের ভিডিওটি পেয়েছে লাখো ভিউ। জিংপো সংস্কৃতির সঙ্গে ইউয়ানের পরিচয় ওয়াংশান নামের নৃত্য পরিবেশনার মাধ্যমে। ঐতিহ্যবাহী এই নৃত্য আয়ত্ত করতে তাকে দীর্ঘ সময় ধরে শিখতে হয়েছে ছুরি চালানোর কৌশল ও নৃত্যের বিভিন্ন প্রশিক্ষণ। কিছু জাতিগোষ্ঠী পাহাড়ে বসবাস করে, কেউ পানির কাছে, কেউ আগুনের আশেপাশে, আবার কেউ রেইন ফরেস্টে। পরিবেশ আলাদা হলেও নৃত্যের মঞ্চে তারা যেন একই ছন্দে বাঁধা। সম্প্রতি টর্চ ফেস্টিভ্যালেও নতুন পরিবেশনা নিয়ে হাজির হন ইউয়ান। এবার ই জাতিগোষ্ঠীর লেফট ফুট নৃত্যের সঙ্গে ব্যবহার করেন ঐতিহ্যবাহী তারবাদ্য ইউয়েচিন। ইউয়ানের ভাষ্যে লেফট ফুট নৃত্যের সময় তিনি এতটাই আনন্দ পান যে চোখের কোণের হাসির রেখাও ফুটে ওঠে। ইউয়ানের বিশ্বাস, প্রতিটি জাতিগোষ্ঠীর শিল্পীর উচিত নিজের সংস্কৃতির স্বাতন্ত্র্য খুঁজে বের করা এবং সেটিকে নিজস্ব বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেই তুলে ধরা। ফারদিন মাঝার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কলকাতার নিউ মার্কেটের হোটেলগুলো যেন মৃত্যুফাঁদ, নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, চরম ঝুঁকিতে বাংলাদেশি পর্যটকরা, ঐতিহ্যের দোহাই দিয়ে সংস্কার ছাড়াই চলছে ব্যবসা। ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা ট্রাম্পের, তেহরানের সঙ্গে লেনদেনকারী দেশকেও চরম পরিণতির হুমকি, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত পেজেশকিয়ানের। এবং ইউরোপ জুড়ে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। পর্তুগাল, স্পেন, বেলজিয়ামে আরও ৬,০০০ একর বনাঞ্চল পুড়ে ছাই। সার্বিয়ায় জরুরি সহায়তা পাঠালো রাশিয়া। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। যশোয়া, ধন্যবাদ আপনাকে। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।